বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা আবার করব হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019-এর সেট নাম্বার হচ্ছে 646। আমরা গত ক্লাসে করেছিলাম তোমাদের হচ্ছে সেট নাম্বার 673 করিয়েছিলাম। হ্যাঁ, আজকে করাবো হচ্ছে সেট নাম্বার 646। তো এখানে দেখবে যে আগের কোশ্চেনের সাথে কিছু কোশ্চেন তোমাদের মিল থাকবে, আবার কিছু কোশ্চেন থাকবে মিল অমিল আর কি, যেটা অন্যরকম কোশ্চেন থাকবে। তো আজকে আমি 10 পর্যন্ত তোমাদের করাবো, পরবর্তী ক্লাসে আবার 11 থেকে 20 পর্যন্ত করাবো। তো শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি। দেখো এখানে মানসংখ্য, যেটা আমাদের মানসংখ্য যে তোমাদের 20 নম্বরে থাকবে, 20 কে 20। তো প্রথমে আজকে আমি 10টা তোমাদের করিয়ে দিচ্ছি। এই অঙ্ক করার সিস্টেমটাও হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, তোমরা পাশে এরকম খাতার ডান সাইডে তোমরা রাফ করবে, করে এই পাশে নাম্বার দিয়ে শুধুমাত্র অ্যান্সারটা লিখবে। অর্থাৎ এই অঙ্কগুলো তোমাদের ডিটেলস এখানে করে দিতে হবে না, এটা তোমরা করবে রাফে। হ্যাঁ, এখানে শুধু অ্যান্সারটা লিখবে। তো দেখো আমরা আজকে 1 নাম্বারটা কীভাবে করব। দেখো এখানে একটা গুণ দিয়েছে। হ্যাঁ, যেমন 1110-এর সাথে 100 গুণ করলে কত হয়। তবে একটা জিনিস খেয়াল রেখো, 100 দিয়ে যদি গুণ থাকে তখন তোমাদের একটা সুবিধা কি জানো, এই যে সংখ্যাটা আছে না, সেই সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করে সেটাই বসিয়ে দিবে। মানে অর্থাৎ এই সংখ্যাটা পুরোটা যেমন আছে তেমনই বসিয়ে দিবে, এর সাথে যে কটা শূন্য থাকবে এ পাশে সেই কটা শূন্য এ পাশে বসিয়ে দিবে। দেখো আমি 1 নাম্বারটা তোমাদের দেখাচ্ছি। 1 নাম্বারে দেখো কি দিয়েছে, এখানে আমি রাফ করছি। হ্যাঁ, এখানে তোমাদের রাফ থাকবে, রাফটা তোমরা খাতার এই পাশে করবে। তো দেখো 1 1 1 0 গুণন 100। আচ্ছা, এখন এইটাকে শর্ট সিস্টেম আমরা কিভাবে করব, এই অংশটাকে 1 দিয়ে যদি গুণ করলে আমাদের কি হয়, দেখো দেখো এই অংশটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে আমাদের এই সংখ্যাটাই বসবে। হ্যাঁ, অর্থাৎ 1110 লেখার পরে এই যে এপাশে যে দুইটা শূন্য আছে সেই দুইটা শূন্য আমরা বসিয়ে দিব। যদি এখানে 3টা থাকতো আমরা এখানে 3টা বসিয়ে দিতাম। এই হয়ে গেল আমার রেজাল্ট। ওকে, এখন চাইলে তোমরা এটাকে ওইভাবে অঙ্ক করেও দিতে পারো। তো দেখো আমি যদি ওইভাবে অঙ্ক করো তাহলে কেমন আসে। 1110 একে যদি আমি 100 দিয়ে গুণ করি, দেখো শূন্য দিয়ে আমরা যেটাকে গুণ করব সেটাই আমাদের শূন্য হবে। হ্যাঁ, তাহলে এখানে 1 2 3 4 চারটা সংখ্যা আছে, শূন্য দিয়ে আমি চারটা সংখ্যাকে গুণ করলে আমার চারটাই শূন্য হবে গুণ। আবার এই শূন্য দিয়েও যদি আমি চারটাকে গুণ করি আমার চারটাই শূন্য হবে, 4। আচ্ছা, এখন দেখো 1 দিয়ে আমি এটাকে যেভাবে গুণ করব এখানে শূন্য হবে, তারপরে 1, দেখো 0 একে 0, তারপরে 1 একে 1, আবার 1 একে 1, আবার 1 একে 1। আচ্ছা, এখন আমরা এটাকে যোগ করব। হ্যাঁ, এই শূন্য বসালাম, তারপরে এই শূন্য বসালাম, তারপরে এই শূন্য বসালাম, তারপরে এখানে 1 1 1। দেখো তো অ্যান্সার কি মিলেছে, এটার সাথে এটা 111 333 111 333। ঠিক আছে, 3টা 1 3টা 0, 3টা 1 3টা 0, তাহলে তো আমাদের রেজাল্ট মিলে গিয়েছে, তাই না? তাহলে 1 নম্বরে আমরা উত্তর কি লিখব, উত্তর লিখব হচ্ছে 1 1 1 0 0 0। তো তোমরা ইজিলি চাইলে তোমরা দেখো এইভাবেও তোমরা শূন্য বসিয়ে করতে পারো। এভাবে যদি 100 বা 1000 বা 10,000 যাই থাকুক না কেন, এই সংখ্যাটাকে তুমি 1 দিয়ে গুণ করে এখানে বসাবে, এর পাশে যে কটা শূন্য থাকবে সেই কটা শূন্য বসিয়ে দিবে, হয়ে গেল। এটা যদি আমাদের সাইডে একদম শেষের দিকে যদি শূন্য থাকে, কিন্তু এরপর যদি ধরো এখানে একটা 1 বা 2 থাকতো তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম না। ঠিক আছে, আমাদের লাস্টে যখন শূন্য থাকলে আমরা এইভাবে এই সিস্টেমে গুণটা সহজে করে ফেলতে পারবো। আচ্ছা দেখো 2 নম্বরে কি বলেছে, 53,146-কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। অর্থাৎ এখানে তোমাকে ভাগ করতে হবে, তাই না? তোমাদের চেয়েছে কি, ভাগশেষ চেয়েছে। তাহলে আমরা ভাজ্য ভাজক দিয়ে, মানে ভাজ্য আর ভাজক তোমাদের দিয়ে দিয়েছে, ভাগশেষ কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা ভাগশেষটা বের করব। এখন আমাদের কি করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা সংখ্যাটাকে আগে তুলি। আমরা প্রথমে এটা রাফে তুলব। ঠিক আছে, রাফে সংখ্যাটাকে তুলে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে তুলে নিচ্ছি, তোমরা এটা সবসময় পরীক্ষার খাতে রাফ এখানে করবে। তো তোমাদের দেখতে সুবিধার জন্য আমি এখানে করছি। দেখো 2 নাম্বারটা তুলে নিচ্ছি আমি। 5 3 1 4 6 একে কত দিয়ে করতে বলেছে, 10 দিয়ে করতে বলেছে। তাহলে দেখো আমি ভাগটা একটু করছি, তোমরা আবার এইভাবে অঙ্ক তুলে ফেলো না, আমি জাস্ট এটা আমি তোমাদের অঙ্কটা দেখাবো সেই জন্য তুলেছি। 10 দিয়ে আমরা কি করব, 5 3 1 4 6 এটাকে ভাগ করব। দেখো 10 দিয়ে যদি ভাগ করি, এখানে আমার 2টা সংখ্যা আছে, তার মানে আমি এখানে 2টা সংখ্যাকে আমার ধরতে হবে। ওকে, আমরা চাইলে 3টে সংখ্যা নিতে পারবো না। এখানে যদি আমার একটা থাকতো, ভাজক যদি আমার একটা থাকতো, আমি এখানে ভাজ্য একটা ধরে অঙ্কটা করতাম। যেহেতু এখানে আমার 2টা আছে, আমি 2টা সংখ্যা ধরবো। এখানে আছে হচ্ছে 10, এখানে আছে 53। তাহলে
আমরা লিখতে পারি 5 10 50, কারণ 6 10 আমার 60 হয়, ওইটা নেওয়া যাবে না, এই জন্য 5 10 50 নিয়েছি। হ্যাঁ, এখন আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 53 থেকে 50 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। আচ্ছা, এরপর আমি একটা সংখ্যা নামাতে পারবো, পরপর দুইটা সংখ্যা নামানো যাবে না, ঠিক আছে? যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এখানে শূন্য দিয়ে নামাতে হবে পরের সংখ্যাটা, কিন্তু একটা সংখ্যাই নর্মালি নামানো যাবে। তো এখানে আছে হচ্ছে 31, তাহলে 10 দিয়ে আমি কি করব বলো তো? 3 10 30 লিখবো। হ্যাঁ, 3 10 30 লিখলাম। তারপরে দেখো এখানে বিয়োগ করব, বিয়োগ করলে আমার 1 নেমে আসবে। হ্যাঁ, 31 থেকে 30 গেলে 1 থাকে, এখানে আমি 1 নামিয়েছিলাম, এখন আমি 4 নামাবো। 4 নামালাম, কত হলো? 14। তাহলে 10 একে 10, 10 দুগুণে 20, 2 দিয়ে যাবে না, 1 দিয়ে হবে, 10 একে 10। আচ্ছা, এখন আমি বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসবে? 4 হবে। হ্যাঁ, 0 থেকে 4 বিয়োগ করলে 4 হবে। এখন আমরা কি নামাবো? ওই যে 6 আছে, 6টাকে নামিয়ে নিচ্ছি। তাহলে এখন দেখো 10 দিয়ে আমরা কীভাবে গুণটা করব, ভাগ করব। এখানে আছে 46, তাহলে 4 10 40 লেখা যায়, 5 10 50 হয়, 50 বেশি হয়ে যায়, সেজন্য আমি লিখবো হচ্ছে 4 10 40। আচ্ছা, লেখার পরে বিয়োগ করলে আমার কত থাকে? 6 থাকে। তাহলে তোমাদের কোশ্চেনে কী চেয়েছে? 2 নম্বরে দেখো, এই যে এতকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে ভাগশেষ আমাদের 6 হবে। তখন আমরা কি করব? 2 নম্বরে উত্তরটা তোমরা কি লিখবে? লিখবে হচ্ছে উত্তর ভাগশেষ 6, বাস শেষ, ভাগশেষ 6 হবে, বাস। এই হলো তোমাদের অ্যান্সার। এই অঙ্কটা, এই যে এইখানে যে ভাগটা আমি করেছি, এই ভাগটা তোমরা কিন্তু অবশ্যই এই পাশে করবে। আমি তোমাদের দেখাতেও সুবিধার জন্য আমি এখানে করে দিয়েছি, কিন্তু তোমরা এখানে কখনোই করবে না। এখানে আমি বারবার বলে দিচ্ছি, হ্যাঁ, এখানে শুধু অ্যান্সারগুলো থাকবে, আর রাফ তোমাদের সব ওই পাশে থাকবে। প্রয়োজনে যদি তুমি এখানে 5টা অঙ্ক লেখার মতো জায়গা হয়, 5টা অঙ্কই লিখবে, তারপর রাফ এই পাশে থাকবে, এবং অবশ্যই রাফ দেখিয়ে দিবে। তা না হলে টিচাররা ভাববে যে তোমরা হয়তো কার পাশের জন এটা দেখে লিখেছো বা মুখস্থ করে এসছো, এরকম একটা ভাবতে পারবে, ঠিক আছে? সেই জন্য অবশ্যই এখানে রাফ করবে, এখানে রাফ করে এখানে অ্যান্সারটা লিখবে। রাফ তোমাদের দেখাতেই হবে, ওকে? আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কে চলো। 4টি ডাবের মূল্য 160 টাকা হলে 5টি ডাবের মূল্য কত? আচ্ছা, 4টি ডাবের মূল্য 160 টাকা হলে 5টি ডাবের মূল্য। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমাদের ঐকিক নিয়ম করতে হবে। হ্যাঁ, তো তোমরা 5-এর অনেক স্টুডেন্টদের আমি দেখেছি তোমরা ঐকিক নিয়মটা সহজে করতে চাও না, তোমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, ঠিক আছে? এই ঐকিক নিয়মটাই হচ্ছে সবচেয়ে কি বলে সহজ পদ্ধতি, এবং ভবিষ্যতে তোমরা এই যে 6 7 8 9 10 যে অঙ্কগুলো করবা, ওখানে কিন্তু তোমাদের ঐকিক নিয়মই করতে হবে। এই জন্য এই ঐকিক নিয়মটা তোমাদের অবশ্যই জানতে হবে, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি আর মজার একটা পদ্ধতি। শুনো, অঙ্ক যদি তোমরা চাও মজার মতো মনে করো, তাহলে মজার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আমি করিয়ে দিচ্ছি। দেখো, তোমরা প্রথমে লিখবে 4টি ডাবের মূল্য 160 টাকা, এই কথাটাকে আগে লিখবা। হ্যাঁ, যেটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, যে 4টি ডাবের মূল্য 160 টাকা লিখলাম। এখন তোমাকে এখানে 4টা ডাবের মূল্য দিয়েছে, এরপর তোমার বের করতে হবে কয়টা? 5টা। হ্যাঁ, 4টা দিয়েছে, 5টাটা বের করতে হবে। তুমি হুট করে কিভাবে বুঝবে বলো? 4টার দাম হলো 160 টাকা, 5টার দাম বেশি হবে বুঝলাম, কিন্তু অঙ্কটা তখন তুমি ক্যালকুলেশন ইজিলি করতে পারবে না, তুমি বুঝতে পারবে না যে কীভাবে কী করতে হবে। সেই জন্য এটা তোমাদের ঐকিক নিয়ম অবশ্যই করতে হবে, এটা 3 নাম্বার। হ্যাঁ, তখন ঐকিক নিয়ম তখন কি করবে? যখন 4টা বা যে কটা সংখ্যারই দেওয়া থাকবে সেটা লেখার পরে একটারটা বের করতে হবে, ওকে? ঐকিক নিয়মের সিস্টেমই হচ্ছে এটা, যেই কয়টা সংখ্যার দেওয়া থাকুক না কেন, এরপর তোমাদের একটা সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা, 4টি ডাবের মূল্য যদি তোমার 160 টাকা হয়, একটা ডাবের মূল্য কম হবে না? অবশ্যই একটা ডাবের মূল্য কম হবে, আর কম মানে ভাগ, মনে থাকবে? কম মানে ভাগ, বেশি মানে হলে গুণ হবে, ওকে? আবার বলছি, দেখো, কম যদি হয় তোমরা এটা হিসাব করে বের করবে, কম যদি হয় তাহলে ভাগ হবে, আর বেশি হলে গুণ হবে। তাহলে 4টা ডাবের মূল্য 160 টাকা হলে একটা ডাবের মূল্য কম হবে, তার মানে ভাগ হবে। এখন ভাগটা আমরা কিভাবে করব? দেখো, এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এটা উপরেই থাকবে। হ্যাঁ, এখানে যে সংখ্যাটা থাকবে এটা উপরেই থাকবে, বরঞ্চ এই যে আরেক ঘরের সংখ্যাটা ও নিচে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ ঘরের লোক ঘরেই থাকবে, উপরে থাকবে, এবং পরের লোক নিচে চলে আসবে, এরকম একটা টিপস দিয়ে মনে রাখবে, যে যার ঘর সে তার উপরেই থাকবে, আর বাইরের লোকের এসে নিচে বসবে, ওকে? অর্থাৎ তুমি খাটেই বসবে বা সোফায় বসবে, আর অন্য বাড়ির লোক এসে নিচে বসলো, বাস এরকম। এরপর বলেছে যে 5টি ডাবের মূল্য। আচ্ছা, 5টি ডাবের মূল্য, দেখো 4টা ডাবের মূল্য যেই দাম হয়েছে তার থেকে একটি ডাবের মূল্য কম হয়েছে, আর এটা কিন্তু ভাগ সিস্টেম, ঠিক আছে? যে উপর নিচে আমি বসিয়েছি এটাকে ভাগ বলে, ওইভাবেও ভাগ করা যায় চিহ্ন দিয়ে। আবার এই হচ্ছে ভাগ, এটা হচ্ছে কাটাকাটি করা সহজ, এবং বড় ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই টাইপের অঙ্কগুলোই তোমরা করবা। 6 7 8 9 10-এ গিয়ে এই টাইপের ভাগ করবা, তখন ওইগুলো ছিল বাচ্চাদের ভাগ। হ্যাঁ,
ওটা তোমরা ছোটোবেলায় করেছো, এটা ছিল বাচ্চাদের ভাগ, কিন্তু এখন থেকে এই টাইপের ভাগ তোমাদের করতে হবে বড় ক্লাসে যখন যাবা। তো একটি ডাবের মূল্য কম হবে, সেই জন্য আমরা ভাগ করে দিয়েছি। এরপরও দেখো, একটি ডাবের যেই মূল্য হবে সেখান থেকে 5টা ডাবের মূল্য বেশি হবে, তাই না? একটি ডাবের মূল্য থেকে 5টা ডাবের মূল্যটা বেশি হবে বিধায় এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এখন গুণটা কোথায় হবে, উপরে বসবে না নিচে বসবে? তার আগে আমরা কি করব, যেটা আছে সেটাকে আগে লিখে নিচ্ছি। ঠিক আছে, যেটা আছে সেটা লিখে নিচ্ছি। এখন 5টা ডাবের মূল্য বেশি হবে, বেশি যদি হয় নর্মালি কিন্তু আমরা যে 1 2 3 4 লিখি না, এই যে 1 2 3। আচ্ছা দেখো এইখানে, তাহলে যেহেতু 5টা ডাবের মূল্য বেশি, নর্মালি আমার 1 2 3 এগুলো কিন্তু উপরে থাকে, তাই এটা আমার উপরে বসে যাবে। ঠিক আছে, এটা তোমরা উপরে বসিয়ে দিবে। এখন আমরা কাটাকাটি করব। দেখো 5 দিয়ে কিন্তু 4কে কাটাকাটি যাবে না, উপর নিচে আমরা কাটাকাটি করবো, পাশাপাশি কিন্তু কখনো কাটাকাটি হবে না। কাটাকাটি মানে ভাগ যাবে। ওকে, এখন দেখো তো 4 দিয়ে কি সরাসরি 160কে ভাগ করতে পারো? আমরা চাইলে 2 দিয়ে কেটে কেটে কমিয়ে নিতে পারি, তো এটাই যাব না, আমরা সরাসরি 4 দিয়ে 160কে ভাগ করব। দেখো তুমি এটা সরাসরি কাটতেও পারো, অথবা এভাবে একটা রাফে ভাগ করতে পারো। দেখো 160কে 4 দিয়ে ভাগ করি আমরা। দেখো 4 দিয়ে 4 4 16 হয়। হ্যাঁ, 4 4 16, আর এখানে কি আছে, 16টা আছে না, এই যে 0, 0 বসে দিলাম, তাহলে কত হলো 40। এখন আমি সরাসরি 4 দিয়ে 160কে কাটতে পারি। দেখো 4 4 16, আর এই 0টা বসে দিলাম 40। এখন 40কে 5-এর সাথে গুণ করব, তাহলে কত হবে, 4 5 20, 120। ওকে, দেখো 40কে যদি তুমি 5 দিয়ে গুণ করো কত হয়, 5 0 0, 4 5 কত 20, মানে 200। সরি, এখানে 200 হবে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে 45-এ 200, 5 0 0, 4 5 20, 200, তাহলে রেজাল্ট হবে 200। অর্থাৎ এখন এই জিনিসটা তুমি শর্টকাট কিভাবে করবে, দেখো এই অঙ্কটা হচ্ছে এখানে বড় করে দেওয়া আছে, কিন্তু তোমরা শর্টকাট করবে কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। যে এত কথা তখন আর লেখার দরকার নেই, তোমরা এভাবে লিখবে, 4টি ডাবের মূল্য 160 টাকা, একটি ডাবের মূল্য 160, নিচে হচ্ছে 4, অতএব 5টা চেয়েছে, তো 5টি ডাবের মূল্য এভাবে লিখবে, 160 গুণন 5/4। ওকে, 4 দিয়ে 160কে ভাগ করে ফেলবে, 4 4 16 0, তাহলে 5 0 0, 4 5 20, বাস 200। তোমরা এখানে সুন্দর করে অ্যান্সারটা লিখে দিবে, 200 টাকা, বাস। এটা এটা কয় নাম্বার তোমাদের, এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, 200 টাকা, বাস এভাবে লিখে দিবে। ওকে, এরপর ধরো আমরা 4 নাম্বারে যাচ্ছি। এরপর তোমাদের 4 নাম্বারে দেখো কি বলেছে, 6 যোগ ক ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে গুণ 3 = 30 হলে ক এর মান কত? অর্থাৎ তোমাদের এটা থেকে সমাধান করে ক এর মানটা বের করতে হবে। তো এখানে কি করতে হবে, তোমাদের রাফে তোমরা পুরো অঙ্কটা তুলবে। হ্যাঁ, এখানে দেখো রাফে পুরো অঙ্কটা তুলবে, যে 6 যোগ ক, হ্যাঁ ব্র্যাকেট দিলাম, তারপর কি দিয়েছে দেখো, গুণ 3 = 30 হলে এখান থেকে আমরা কয়ের মানটা বের করব। তো দেখো কয়ের মানটা আমরা কিভাবে বের করব, যেহেতু 6-এর সাথে ক আমরা যোগ করতে পারবো না, সেহেতু এটা আমার ব্র্যাকেটেই থাকবে, 3টাকে আমি ওই পাশে নিয়ে যাব। তো 3, আমার 3টা ওদের সাথে, যেহেতু ওদের ব্র্যাকেট দেওয়ার দুজন মিলে এখন একজন এখানে বলতে গেলে, তো 3 যখন ওদের সাথে গুণ আকারে আছে, এটা যখন সমান সমানের ওই পাশে চলে যাবে তখন ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে রেখো, সমান সমানের এই পাশে যদি গুণ আকারে থাকে, যখন সমান সমানের ওই পাশে যাবে সেটা ভাগ হয়ে যায়। আর সমান সমানের এই পাশে যদি ভাগ আকারে থাকে, তখন সমান সমানের ওই পাশে গেলে গুণ হয়ে যায়। আবার এই পাশে যদি যোগ আকারে থাকে, এই পাশে বিয়োগ হয়ে যাবে, এখানে বিয়োগ থাকলে ওই পাশে গেলে যোগ হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে রেখো। আচ্ছা দেখো এখন আমরা কি করব, 6 যোগ ক যেটা আছে সেটা আমরা লিখলাম = 30, যার ঘরে সমান সমানের পর যে 30টা আছে সেটাকে অবশ্যই আগে তোমরা লিখে নিবে, আগে কিন্তু 3 বসিয়ে দিবা না কেউ। ওকে, এই কাজটা অনেকে করে, এটার জন্য কিন্তু অঙ্ক কাটা যাবে। তো সমান সমানের পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে, মানে যা যা থাকবে সেটাকে আগে বসিয়ে নিবে, তারপরে ও ওখানে জায়গা করবে। ওকে, আগে ঘরের মানুষ ঠিক জায়গায় থাকবে, তারপরে পরের মানুষ এসে জায়গা করবে। তো দেখো 3 এখানে গুণ আকারে আছে, এখানে এসে ভাগ হয়ে গেল, ভাগ 3। আচ্ছা এখন আমরা ভাগটাকে আগে কমপ্লিট করি, 6 যোগ ক = 3 দিয়ে 30কে ভাগ করলে কি হবে, 3 × 30, 10 হলো। আচ্ছা এখন আমরা, আমাদের আর ব্র্যাকেটের দরকার নাই, আমরা কি করব, 6 যোগ ক = আমাদের কত হলো দেখো, 10 হয়েছে। হ্যাঁ, এখন আমরা কি করব, কটাকে রেখে 6কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, কারণ আমাদের কর মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো কর মান তো আমরা বের করব, এখন 6 এখানে কয়ের সাথে যোগ আকারে আছে। হ্যাঁ, 6 এখানে কয়ের সাথে যোগ আকারে আছে, ওই পাশে যখন যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমার 10 যা আগে আছে এটাকে আগে বসিয়ে নিলাম, 6কে আমি বিয়োগ 6 করে দিব। ওকে, তো 10 থেকে 6 বিয়োগ হলে কত থাকবে, 4 হবে, তাহলে উত্তর হবে আমার 4। কয়ের মান তাহলে আমার কত আসলো, 4 আসলো। দেখো 4 নম্বরে কয়ের মান হলো আমার, এই যে 4 নম্বরে কয়ের মান কত, কয়ের মান হবে হচ্ছে
4, তাহলে এটা হবে এইটা তোমরা রাফে করবে, করে এখানে লিখবে 4 নম্বরে উত্তর হচ্ছে 4। ঠিক আছে, বা ক সমান 4 লিখতে পারো। আবার 5 নম্বরে দেখো যে দুইটি সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে সংখ্যা দুইটির লসাগু কী হবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল রেখো যে দুইটি সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে, অর্থাৎ যদি তোমাদের এরকম দুইটা সংখ্যা দেয় যেটার কোনো লসাগু যাচ্ছে না, আমি দেখাচ্ছি একটা উদাহরণ দিয়ে, তখন সংখ্যা দুটির লসাগু কী হবে। যেমন তো ধরো তোমাকে দিল হচ্ছে 3 আর 7, হ্যাঁ, যে লসাগু নির্ণয় করো 3 আর 7, হ্যাঁ, 3 আর 7 দুটো সংখ্যা দিল। এখন দেখো তুমি 3 আর 7 দিয়ে লসাগু করতে গেলে কিন্তু দেখো এটাকে দিয়ে কোনো কিছু দিয়ে যাচ্ছে না, শুধু 1 দিয়েই যাবে, হ্যাঁ, 1 দিয়ে শুধু 3 আর 7 যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে শুধু ওকে যাবে, ওকে যাবে না, 4 দিয়ে যাবে না কোনোটাই, 5 দিয়ে কোনোটাই যাবে না, 6 দিয়েও কোনোটা যাবে না, 7 দিয়ে আবার এটা যাবে, এটা যাবে না। তখন আমরা কি করব জানো, তখন যেই দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যা গুণ করে দেব, 3 সাথে 21, এটা হবে আমাদের লসাগু। ওকে, অর্থাৎ যেই সংখ্যাগুলো দিয়ে কোনো গুণনীয়কই যাবে না, 1 দিয়ে যাওয়া না যাওয়া একই কথা, ঠিক আছে, 1 দিয়ে গেলেও তোমার 3 সাত থাকবে, 1 দিয়ে যদি তুমি লসাগু না করো তাতেও তোমার 3 সাত থাকবে, ঠিক আছে, এটা 1 ছাড়া কোনো কিছু দিয়ে যাবে না। অর্থাৎ যে সকল এখানে তোমার প্রশ্নে যেটা বলেছে যে 5 নম্বরে দেখো দুইটি সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক, আর মৌলিক সাধারণ গুণনীয়ক বলেছে, এক কিন্তু কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না, মানে মৌলিক সংখ্যা, অর্থাৎ 2, 3, 5, 7, যেগুলো 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এরকম মৌলিক যদি সাধারণ কোনো গুণনীয়ক না থাকে, 1 দিয়ে গেলেও লাভ, গেলেও যা, না গেলেও একই সংখ্যা থাকবে, হ্যাঁ, অর্থাৎ কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক মানে যে এই ধরনের সংখ্যা যেগুলো মৌলিক সংখ্যা, অর্থাৎ হ্যাঁ এই সকল গুণনীয়ক দিয়ে যদি না যায় তখন কি করব, তখন দুইটির লসাগু কি হবে, তখন লসাগু হবে দুইটি সংখ্যার গুণফলই হবে এদের লসাগু। তখন তোমরা অ্যান্সারটা কি লিখবে, যে উত্তর সংখ্যা দুইটির গুণফল, সংখ্যা দুইটির গুণফল, হ্যাঁ, তার মানে সংখ্যা দুইটির গুণফলই হবে ওদের লসাগু। ওকে, আবার এরকম 3, 5ও থাকতে পারে, যদি 3, 5 থাকে সেরকম এটাও যাবে না, তখন কি করবে 3 গুণ 5 লিখে দিবে, 3 5 আর 15। ওকে, এগুলো কিন্তু যাবে না, তখন গুণ করে দিবে সংখ্যা দুইটিকে। আচ্ছা গেল এটা, তারপরে হচ্ছে আমরা 6 নম্বরে যাব। 6 হচ্ছে 8-এর গুণনীয়ক কয়টি। আচ্ছা 8-এর গুণনীয়ক মানে 8কে ভাগ, মানে কি কি দিয়ে 8 ভাগ যায়, হ্যাঁ, সেটা হচ্ছে 8-এর গুণনীয়ক, কি কি সংখ্যা দিয়ে 8কে ভাগ যাবে। আচ্ছা 8-এর গুণনীয়ক আমরা কিভাবে বের করব, 8-এর গুণনীয়ক সমান সমান 1 দিয়ে 8কে ভাগ যায় না, 1 দিয়ে অবশ্যই যাবে, 8 একে 8, তারপরে 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 2 দিয়ে গেল, তারপর 3 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে ভাগ যায়, তারপর 5 দিয়ে ভাগ যায় না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে না, 8 দিয়ে ভাগ যাবে, কারণ 8 দিয়ে 8কে ভাগ করলে 1 থাকবে। তাহলে কয়টা সংখ্যা দেখো তো, 1 2 3 4, অর্থাৎ 4টা সংখ্যা। তাহলে 8-এর গুণনীয়ক কী কী, 1 2 4 8, অর্থাৎ আমাদের এখানে 4টা সংখ্যা এসছে, অর্থাৎ কয়টা সংখ্যা হলো 4টা। তাহলে 8-এর গুণনীয়ক কয়টি, তোমরা লিখবে 8-এর গুণনীয়ক 4টি, শেষ 6 নাম্বার। ওকে, এবার আমরা যাবো 7 নাম্বারে। দেখো এখানে বলেছে যে 4 ভাগের 1 ও 5 ভাগের 1কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বিশিষ্ট মানে কি জানো, সমান হর, অর্থাৎ আমরা জানি হর কোনটাই, যে নিচের সংখ্যাটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব, হ্যাঁ, একটা ভগ্নাংশের উপরের সংখ্যাটা হবে লব আর নিচের সংখ্যাটা হচ্ছে হর। আচ্ছা বলেছে 4 ভাগের 1 ও 5 ভাগের 1কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ নিচে হর, আবার বলছে দুধের হর থেকে উপরে, স্বরটাকে অনেকে হর বলে, তো দুধের হর থেকে উপরে, অঙ্কের হর থাকে নিচে, এরকম একটা মনে রাখবে, হ্যাঁ, এটা একটা টেকনিক মনে রাখার। ওকে, যে দুধের স্বর যেটা ওটাকে ধরো হর বলি আমরা, তো দুধের হরটা থাকবে উপরে আর অঙ্কের হরটা থাকবে নিচে। আচ্ছা যাই হোক, এখন এখানে কি বলেছে, সমহর বিশিষ্ট, অর্থাৎ দুইটা ভগ্নাংশেরই হরগুলো সমান হবে। এখানে দেখো একটা আছে 4, একটা আছে 5, এখানে কিন্তু সমান নাই, কিন্তু আমাদের এরকম বানাতে হবে যাতে দুইটাই একই সংখ্যা হয়। ওকে, তা আমরা কি করব, রাফ, যেহেতু এটা আমরা রাফে করব, প্রথমে ভগ্নাংশ দুইটাকে লিখবো, হ্যাঁ, এত ও 1/5 বা 5 ভাগের 1। আচ্ছা, বা এখানে তুমি কমা দিয়েও করতে পারো, যেহেতু এটা তুমি রাফ করবে, এটা তুমি তোমার মন মতো বসাতে পারো। আচ্ছা এখন দেখো যে সংখ্যাটা আছে এটাকে আমি বসালাম, হ্যাঁ, উপর নিচে দুইটাকে আমি গুণ করব। এখন 4-এর সাথে কত গুণ করলে এমন একটা সংখ্যা হবে, 5-এর সাথে আরেকটা মানে আরেকটা সংখ্যা, মানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা সমান সমান 20 হবে, বা যেই সংখ্যা হবে এই পাশেও 5-এর সাথে এমন কিছু সংখ্যা বসাতে হবে যাতে এখানেও আমার
সেম সংখ্যা হয় 20 হয়। যেমন 20 যে হতে হবে এমন কোনো কথা নাই, মানে তোমরা দেখলে একটা আন্দাজ করতে পারবে। যেমন 4 আছে, এখানে 5 আছে, আমি যদি এখানে 5 দিয়ে গুণ করি 4 5 20 বসে, আবার এখানে 5 আছে, 5-এর সাথে যদি আমি 4 গুণ করি 4 5 20 হয়। ওকে, তাহলে দেখো আমি 4-এর সাথে 5 গুণ করলাম। এখন 5কে এক পাশে গুণ করা যাবে? করা যাবে না, উভয় পাশে করতে হবে আমাকে 5 গুণ। কারণ কি জানো, তোমরা চাইলে আবার এটাকে যদি কেটে দাও তাহলে আমার যেটা আছে সেটাই থাকে। ওকে, এই জন্য উভয় পাশে আমরা ইচ্ছা করলে 5 দিয়ে গুণ করতে পারি। হুট করে কিন্তু আমরা একটা 5 বসিয়ে দিলে হবে না অঙ্কে। আমি যদি উভয় পক্ষে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমার অঙ্কটা ঠিক আছে। কারণ কি জানো, এখন যদি তুমি চাও এই 5 5 কেটে দাও, কেটে দিলে তোমার কি আসে দেখো, 1/4 যেটা আছে সেটাই থাকে। সেই জন্য যখনই আমরা এরকম একটা গুণ করব আমরা উভয় পক্ষে গুণটা করতে হবে। তাহলে আমি 4-এর সাথে উভয় পক্ষে 5 দিয়ে গুণ করলাম। আর ওই পাশে যে আরেকটা সংখ্যা আছে, হ্যাঁ, এখানে আমরা কি করব, উভয় পক্ষে গুণ চিহ্ন দিব। এখন দেখো এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি 4 5 20 হয়, এটাও 4 5 20 হয়, এটাও 4 5 20 হয়। তাহলে আমার সমহর হচ্ছে না, মানে হর দুইটা সমান হচ্ছে। তাহলে আমি 4 দিয়ে উভয় পক্ষে ঠিক সেম আগেরটার মতো উভয় পক্ষে আমার 4 দিয়ে গুণ করতে হবে। কারণ আমি যদি এক পাশে গুণটা করি তাহলে হবে কি, আমি এক পাশে চাইলে বসাতে পারবো না, এটা মন মতো বসানো যাবে না, এটা রুলস থাকবে। যেমন এখন আমি দুই পাশে 4 বসিয়েছি, এখন আমি চাইলেই 4 4 কেটে দিলে আমার 5/1 যেটা আগের ভগ্নাংশ সেটাই থাকবে। সেই জন্য আমি এভাবে করতে পারি। আচ্ছা গেল, এখন আমরা এটাকে গুণ করব। 4 5 কত হয় 20, আর এখানে 5 একে 5, আরেকটা সংখ্যা কি দেখো 4 5 20, আর এখানে 4 একে 4। আচ্ছা হয়েছে সমান হর, দেখো তো এই যে একটা সমান হর 20, এখানে 20 সমান হর হয়েছে। বাস, উপরে তো আমার তোমার যেটাই থাকুক না কেন আমাদের অঙ্কে চেয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখতে বলেছে। তাহলে দেখো এখানে 7 নম্বরে 4/1 ও 5/1কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা কি করবে, জাস্ট অ্যান্সারটা এটা রাফে রাফে এই অঙ্কটা করবে। হ্যাঁ, রাফে এই অঙ্কটা করার পরে উত্তরটা জাস্ট লিখে দিবে 20/5 আর 20/4। বাস, এই হলো অ্যান্সার। অর্থাৎ তোমার সমান হর যাতে হলো তাহলেই হলো, যাতে সমান হর হয়। আচ্ছা এবার 8 নম্বরে যাব। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 4 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? আরেকটা কথা তোমাদের বলছি, দশমিকের পরের সংখ্যাকে কিন্তু একক দশক হিসেবে বলা যাবে না, অর্থাৎ 54 বলতে পারবে না। এখানে 5 4 প্রত্যেকটাকে একক এককভাবে বলতে হবে। হ্যাঁ, এটা মনে রেখো যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে তুমি আমরা যেমন 21 22 23 54 55 বলে এরকম বলা যাবে না, তখন তোমরা এটাকে একক সংখ্যা হিসেবে বলবে। অর্থাৎ 5 4 2.54 এরকম উচ্চারণ করবে, এটা কখনো 54 হবে না। ওকে, 2.54 হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে লেখা আছে যে 1 ইঞ্চি সমান যদি 2.54 সেন্টিমিটার হয় তাহলে 4 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে। দেখো এখানে আমাদের ঐকিক নিয়ম করার কোনো দরকার নেই। ওকে, এটা সরাসরি আমরা নিজেই জানি 1 ইঞ্চি সমান যদি এত সেন্টিমিটার হয় 4 ইঞ্চি সমান বেশি হবে। তো বেশি হলে কি হবে, গুণ হবে না ভাগ হবে বলো তো? বেশি হলে গুণ হবে, ঠিক আছে। আর গুণ হলে আমরা কি করব, সরাসরি তুমি এই 4 দিয়ে এটাকে গুণ করে ফেলতে পারো, অথবা এভাবেও করতে পারো। আমার তোমাদের পুরো অঙ্ক তোলার দরকার নেই। 1 ইঞ্চি সমান কত, 2.54 সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটার। অতএব কত, 4 ইঞ্চি বলেছে। হ্যাঁ, তাহলে 4 ইঞ্চি সমান কি বেশি হবে, তাহলে 2.54 গুণ 4 সেন্টিমিটার। আচ্ছা, এখানে তুমি পাশাপাশিও গুণটা করতে পারো, অথবা দেখো চাইলে তুমি এখানেও এভাবে গুণটা করে দিতে পারো। 2.54 এখানে 4। আচ্ছা, যখন তুমি গুণটা করবে দশমিকের কথা কোনো চিন্তা করবে না, দশমিকের চিন্তা করবে পরে, যখন রেজাল্ট আসবে তখন তুমি দশমিক বসাবে। ওকে, আচ্ছা দশমিকের গুণ তোমাদের একটা ভিডিও দেওয়া উচিত আমার, দিব ইনশাল্লাহ। আমি 2019-এর কিছু কোশ্চেনটা সলভ করি, ধাপে ধাপে তোমাদের অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো, এবং সৃজনশীল তো আছে, আবার জ্যামিতি আছে, সব ইনশাল্লাহ করাবো। আচ্ছা দেখো, যখন তুমি গুণ করবে তুমি দশমিকের কথা চিন্তাই করবে না, তখন তুমি নর্মাল যে গুণগুলো করো সেভাবে গুণটা করবে। দেখো 4 4 কত 16, 6 হাতে 1, 4 5 20, 20 আর 1 কত 21, 21 1 হাতে কত 2, 4 2 8, 8 আর 2 কত 10। আচ্ছা, আমি নর্মাল গুণটা করে ফেলেছি। এখন দেখো দশমিকটা কিভাবে বসাবো। ডান দিক থেকে যত ঘর পর দশমিক থাকবে, এ পাশেও ডান দিক থেকে তত ঘর পর তুমি দশমিক বসাবে। এখানে দেখো 1 2 2 ঘর পরে দশমিক আছে না, তাহলে এখানেও 1 2 2 ঘর পরে তুমি এখানে দশমিক বসিয়ে দেবে। তাহলে 10.16 হলো তোমার রেজাল্ট। তো উত্তর তুমি কি লিখবে, উত্তর লিখবে 10.16 সেন্টিমিটার। অবশ্যই এই এককটা লিখতে হবে, তুমি যদি সেন্টিমিটার না লেখো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। এখানে একক যদি দেয়া থাকে অবশ্যই একক লিখবে। দেখো 9 নাম্বার কি বলেছে, 4/1কে শতকরায় প্রকাশ করো। শতকরায় মানে কি, পার্সেন্টেজ যেটা থাকে। হ্যাঁ, পাশে একটা পার্সেন্টেজ শব্দ, এই যে দেখো এরকম একটা পার্সেন্টেজ চিহ্ন থাকে, এটাকে বলে শতকরা। ওকে, আর শতকরা মানে 100/1 ভাগ।
এটাকে বলে শতকরা। তাহলে এখানে দিয়েছে যে 4/1কে শতকরায় প্রকাশ করো। আমরা তাহলে 4/1কে লিখলাম। হ্যাঁ, দেখো 4/1 লিখলাম। এখন এটাকে আমরা চাইলে উপর নিচে উভয় পক্ষে আমরা 100 দিয়ে গুণ করতে পারি না? দেখো এটাকে আমরা উভয় নিচে 100 দিয়ে গুণ করতে পারি। কারণ কি এটা করা যায়, কারণ তুমি আবার চাইলে 100 কেটে দাও, তাহলে কিন্তু তোমার আগে যা ছিল তাই থাকে। ওকে, আচ্ছা, তো দেখো এখানে 4/1 থাকলে আমরা তাহলে কি করব, শতকরা বের করার জন্য উভয় পক্ষে 100 দিয়ে গুণ করব। হ্যাঁ, উপরে 100 গুণ করব, নিচেও 100 গুণ করব। তো আমরা জানি কি শতকরা মানে কি জানো, 100/1 তো এই জিনিসটাকে আমার আস্তে এখান থেকে রাখতে হবে। দেখো আমি এই যে উপরে তোমার 1 গুণ 100, নিচে 4 গুণন 1/100, এরকম আমরা লিখতে পারি। অর্থাৎ এই 100টাকে তুমি সরিয়ে নিয়ে আসবা। হ্যাঁ, আর বাকি যা আছে সেটা রাখলা। এটাকে সরিয়ে আনবা কেন জানো, এইটার মানে হচ্ছে তোমার পার্সেন্টেজ, এটার পরিবর্তে তুমি পার্সেন্টেজটা লিখবা, সেই জন্য এটা এইভাবে রাখবা। আচ্ছা, দেখো এখানে 1 থাকা না থাকা একে ধরার কিছু নাই। তুমি 4 দিয়ে 4×25 100 হয় কিন্তু। হ্যাঁ, 4 দিয়ে তুমি 100কে ভাগ করে দেখো, এখানে আমি দেখাচ্ছি। 4 দিয়ে তুমি 100কে যদি ভাগ করো কত হয় জানো, 4 দুগুণে 8, বিয়োগ করলে আসে 2, এখান থেকে 0 নামায় 20, 4×5 20, কত হলো 25 হয়েছে না? তাহলে 4 দিয়ে যদি আমি 100কে কাটি কত হবে, 25 হবে, অর্থাৎ 4×25 100। তাহলে নিচে আমার কিছুই নাই, তুমি এটাকে আলাদা ধরো, কারণ এটার পরিবর্তে তুমি পার্সেন্টেজ বসাবে। আচ্ছা, তাহলে এই যে 25 গুণ 1/100, উপরে 1 নিচে 100। এখন দেখো এইটার পরিবর্তে তুমি সমস্যা 25% লিখে দিবে। ওকে, এটা মানেই পার্সেন্টেজ। 100/1 মানে পার্সেন্টেজ, অর্থাৎ 25%। আবার আমি তোমাদেরকে একটু বলি, দেখিয়ে দিচ্ছি। দেখো এটা শর্টকাট তোমরা এভাবে করতে পারো। 1/4 তো উভয় পক্ষে তোমরা 100 দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করবে। এখন দেখো এখান থেকে নিচের 100টা আমার মেইনলি রাখতে হবে। ঠিক আছে, 4×25 100, 25, এখানে 25 রইল, গুণন 1/100 থাকে না, কারণ এই 100 কিন্তু তোমার নিচে আছে। একটা জিনিস খেয়াল রাখো, এটা কিন্তু তুমি চাইলে উপরে নিতে পারবে না। এই যে 1/100কে সরিয়ে দিলাম, আর 4×25 100, এই 25কে লিখে দিলাম, কারণ 25 তোমার উপরে আছে। হ্যাঁ, আর এই 100 আছে নিচে, আর এই 100 তো কাটাই গেল, 4 দিয়ে 100কে কেটে আমার 25 রইলো। তো 25টা মনে রাখবে বড় সংখ্যার দিকে কিন্তু তোমার রেজাল্টটা থাকবে। হ্যাঁ, আমি এই 25টাকে তো নিচেও লিখতে পারতাম, নিচে কেন লিখলাম না, কারণ এইটা মনে রাখবে বারবার এটা বড় সংখ্যার কাছে থাকবে। এই 4 দিয়ে যখন আমি 100কে ভাগ করেছি, 100 হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যার দিকে এই 25টা থাকবে। আর আমরা কিন্তু 4-এর দিকে 25টা লিখলে আমার অঙ্ক কাটা যাবে, হবে না। আর এই যে 1/100, উপরে 1 নিচে 100, এটাকে আমি পাশে দিয়ে দিয়েছি। এখন এইটার পরিবর্তে আমি কি করব, পার্সেন্টেজ লিখে দেবো 25%, বাস শতকরা প্রকাশ করা হয়ে গেল। হ্যাঁ, শতকরা 25 এটাই হচ্ছে এই সংখ্যা। তাহলে দেখো আমাদের 9 নাম্বার হয়ে গিয়েছে। এখন আমরা যাব 10 নাম্বারে। 10 নাম্বার কি বলেছে, আয়ত ও বর্গের একটি পার্থক্য লেখো। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে আয়ত কি আর বর্গ কি। আচ্ছা, আমি তোমাদের একটু দেখাচ্ছি। আয়তটা হচ্ছে এমন একটা চিত্রটা আমি দেখাই। আয়ত আমাদের বাংলাদেশের পতাকা দেখেছো না তোমরা, পতাকা দেখবে এই যে এরকম, এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান। হ্যাঁ, এই যে, অর্থাৎ দেখো আমার চিত্রটা হাতে এঁকেছি, বেশি একটা পারফেক্ট হয়নি, আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য বলছি। এই যে অর্থাৎ এই রেখা সমান এই রেখা, অর্থাৎ এই রেখার বিপরীত হচ্ছে এই রেখা, আবার এই রেখার বিপরীত হচ্ছে এই রেখা। এটা হচ্ছে আয়ত। ওকে, আয়তক্ষেত্র। একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটা সমান কিন্তু এইটা না, দেখো এটা একটু ছোট, এই রেখাটা বড়, এই দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা ছোট। হ্যাঁ, এটাকে বলে দৈর্ঘ্য, এটাকে বলে প্রস্থ। তো একটা আয়তক্ষেত্রে দেখো দৈর্ঘ্যটা বড় থাকবে, প্রস্থটা ছোট হবে, এবং দৈর্ঘ্যের সাথে প্রস্থের কোনো মিল থাকবে না সাইজে। হ্যাঁ, এবং দেখো বিপরীত দৈর্ঘ্যগুলো, অর্থাৎ এই দৈর্ঘ্য যেই সাইজের, এই দৈর্ঘ্য তোমার সমান সাইজের হবে, আবার এই প্রস্থ যেই সমান সাইজের, এই প্রস্থটাও একই সাইজের হবে। তাহলে আয়তক্ষেত্রের কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আর বর্গক্ষেত্রটা কি হয়, দেখো বর্গক্ষেত্রে হচ্ছে তোমার 4টা বাহুই পরস্পর সমান হবে। ঠিক আছে, 4টা বাহুই তোমাদের পরস্পর সমান হবে, অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, চারোটাই তোমার পরস্পর সমান হবে। যেহেতু আমি হাতে এঁকেছি, আমার এখানে একদম পারফেক্টলি সমান হবে না, কিন্তু এটা জ্যামিতিক ভাবে যখন আঁকা হবে আমি তোমাদের দেখাবো, তোমাদের জ্যামিতিতে আছে বর্গক্ষেত্র, তখন আমি কম্পাস দিয়ে এঁকে দেখাবো, তখন দেখবে এটা একদম সেম সাইজের হতে হবে। হ্যাঁ, তো এটা মনে রেখো যে দুইটার মধ্যে পার্থক্যটা কি, একটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান। ওকে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান। কিন্তু দেখো দুইজনেরই কিন্তু কোণ সমকোণ,
বর্গের কোনো সমকোণ, আয়তক্ষেত্রের কোনো সমকোণ, কিন্তু ওদের পার্থক্যটা কি? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান। তো তোমরা উত্তরে কি লিখবে দেখো, যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান। ওকে, তাহলে এটা তোমরা ক্লিয়ার নিশ্চয়ই, যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, বর্গের প্রত্যেকটি বাহু সমান, কিন্তু ওদের কোণ কিন্তু সবার সেম, কিন্তু এখানে তোমাদের পার্থক্য চেয়েছে, এর জন্য পার্থক্য আমরা এটা লিখবো। তো আজকে আমাদের 10 পর্যন্ত থাকবে, কালকে ইনশাল্লাহ আমরা 11 থেকে আবার 20 পর্যন্ত সলভ করব, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের মানসংখ্যা পার্ট নাম্বার 6। এরকম করে আমি মানসংখ্যার পার্টগুলো শেষ করব, তারপরে আমি সৃজনশীলে যাব, এরপর জ্যামিতিতে যাব। আর এর মধ্যে যদি তোমরা কেউ চাও যে জ্যামিতি বা সৃজনশীল আগে করতে, তাহলে কমেন্টসে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।